এরপরে বার কাউন্সিল লিখিত পরীক্ষার সম্ভাব্য প্রশ্নের প্যাটার্ন সমূহ। প্যাটার্ন 1, বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্ন। 1 নম্বরে বর্ণনামূলক বড় প্রশ্ন থাকে, ঠিক আছে। জি এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করার জন্য কোনো টপিকের উপর বিস্তারিত দখল থাকতে হবে, হ্যাঁ, না হলে আপনি লিখতে পারবেন না, অনেক লিখতে হয়। যেমন যদি রেস জুডিকাটা এবং রেস সাবজুডিস সম্পর্কে প্রশ্ন আসে, বিস্তারিত লিখতে হবে। তারপরে আদালতের সহজাত ক্ষমতা, অন্তর্নিহিত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার, বিস্তারিত লিখতে হবে। তাহলে এই প্যাটার্নের প্রশ্নের 10 নম্বরের জন্য আসতে পারে সর্বোচ্চ, হ্যাঁ, এবং অনেক লিখতে হয় এবং বেশি নম্বর পাওয়া যায় না এই ধরনের প্রশ্নে, বেশি লিখেও কম নম্বর আসে। প্রাথমিক আলোচনা, সংজ্ঞা, উদাহরণ, আইনের বিধান, কেস ল, শেষ কথা, সমস্ত কিছু নির্ভুল ও ভালোভাবে লিখতে পারলেই কেবল 10-এর মধ্যে সর্বোচ্চ মানে বেস্ট লিখলে 8 পাওয়া সম্ভব। রেয়ার ক্ষেত্রে 9 দেয়। তবে 8 নম্বর পাওয়া কিন্তু মোটেও সহজ কাজ নয়। এর জন্য কমপক্ষে 35 থেকে 40 মিনিট ধরে টানা লিখতে হবে। আর যদি একটু থেমে ভেবে লিখেন তাহলে তো 50 মিনিট, 1 ঘন্টাও চলে যেতে পারে। তাহলে 15 নম্বরে, 15 নম্বর না, 10 নম্বরের প্রশ্ন লেখার জন্য 1 ঘন্টাকে ব্যয় করা মানে বুদ্ধিমানের কাজ হবে? না স্যার, না স্যার। বুদ্ধিমানের হবে না, বুদ্ধিমতীদেরও হবে না, ঠিক আছে। জি এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করার জন্য 35 থেকে 40 মিনিট ব্যয় করতে হলে আপনাকে অন্যান্য প্যাটার্নের প্রশ্নের, যেমন প্রবলেমেটিক প্রশ্ন, তারপরে ছোট প্রশ্ন, তারপরে আপনার স- পার্থক্যমূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো থেকে সময় বাঁচিয়ে বাঁচিয়ে এখানে ব্যয় করতে হবে। এই করার ক্ষেত্রে কৌশলী হতে হবে যেন সময় সেভ হয়, হ্যাঁ। এই জি প্যাটার্নের প্রশ্নের জন্য সাধারণত 10 নম্বর বরাদ্দ থাকে, তবে 6 থেকে 8 নম্বরের মধ্যে যে কোনো নম্বর বরাদ্দ থাকতে পারে, 6, 7, 8, 9, 10 এরকম থাকতে পারে। যে প্রশ্নের সেক্ষেত্রে প্রশ্নের জন্য বরাদ্দকৃত নম্বর অনুযায়ী উত্তরের পরিধি কম বা বেশি করতে হবে। তার মানে আপনি বেশি লিখবেন না কম লিখবেন এটা নির্ভর করবে পরীক্ষার হলে প্রশ্নটার দেখার পরে। অর্থাৎ প্রশ্ন দেখার পরে যেমন অবস্থা দেখতে পারবেন সেই অনুসারে আপনি ব্যবস্থা নেবেন। নম্বর কম কম লিখবেন, নম্বর বেশি বেশি লিখবেন। এখন বিগত সালে আসা প্যাটার্ন 1 এর প্রশ্নের কিছু নমুনা দিয়ে দিয়ে এখানে আছে, তারপর আমি পড়ে দিই। যেমন সিভিল প্রসিডিউর এর বিধানের আলোকে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর কিংবা নামঞ্জুরের ক্ষেত্রে আদালতের ক্ষমতা ও অনুসরণীয় নীতিমালা বর্ণনা করুন, ঠিক আছে। এটা জি 39 আদেশ থেকে এসেছে, তাই না? জি, অস্থায়ী নিষেধাজ্ঞা। দেখেন এটা 22 সালে লেটেস্ট প্রশ্ন, 10 নম্বরের জন্য। বাকিগুলো একটু দেখে নেবেন আপনারা। এরপরে এই যে বিগত সালে আসা প্যাটার্ন 1 এর প্রশ্নের উত্তরের আদর্শ নমুনা, কমপ্লিট নোটে কিন্তু প্রশ্নের উত্তরের নমুনার দেওয়া ছিল না, কারণ সেখানে তো প্রশ্নের উত্তর আছে এই টপিকের আন্ডার, তাই না। জি কিন্তু এখানে নমুনা দিয়ে দিস, যেমন প্রশ্ন চূড়ান্ত বিচারের পর বেকসুর খালাপ্রাপ্ত আসামিকে কি পুনরায় একই অপরাধের অভিযোগে বিচার করা যাবে? তাহলে খালাস প্রাপ্ত মানে কি, এটা ক্রিমিনাল মামলা, আসামি, তার মানে সিআরপিসির ডাবল 403, জিওপার্ডি 403। ডাবল যে 403 আপনাকে আলোচনা করতে হবে। এই এই প্রশ্নটা কেমন গুরুত্বপূর্ণ, 7, 12, 10, 12, 14, 15 5 বার রিপিট হয়েছে। এবং 15 সালের জি পরে এই প্রশ্নের দিকে আর ঘুরে কেউ তাকায়নি। এবার তাকাতেই পারে, এবার আসতেই পারে 11 বছর পরে, তাই না। জি স্যার। মানে এই প্রশ্নটাকে ভুলে গেছে, এই প্রশ্নটা এবার চলে আসতে পারে না, পারে কিনা বলেন। জি 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 স্যার, সম্ভাবনা আছে স্যার। তাহলে আপনি এই প্রশ্নটা যেখানে থাকবে সাধারণত 4 এবং 5 নম্বরে এই প্রশ্ন সেট হতে পারে, তাহলে 4-এর ক না 5-এর কতে না ক্ষয়ে আছে দেখে, তো 4-এর ক নং প্রশ্নের উত্তর এভাবে লিখে আন্ডারলাইন করবেন। আচ্ছা, তাহলে এই যে প্রশ্ন শুরু হলো, তাহলে এই প্রশ্নের প্রথমে আমরা একটু সূচনা দিলাম, হ্যাঁ। তারপরে দ্বৈত বিবাদ বা দোবারা সাজা মতবাদ, ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি কি, সেটা সংজ্ঞা, 403 ধারায় কি কি আছে সেটা লিখবো, হ্যাঁ। এগুলো আমার কমপ্লিট নোটে তো উত্তর আছে, তাই না ভাই। জি স্যার। এভাবে আমরা দিয়ে দিব এবং একটা ব্যাখ্যাও দেওয়া আছে, মানে বেয়ার একটা কি কি আছে সেটা তুলে দিচ্ছে এখানে, সেটা একটু সহজ ভাষায়। বেয়ার একটার আলোচনা শেষ, এবার একটা কেস ল দিতে হবে। আমি একটা কেস ল দিলাম, তারপরে আরো একটা কেস ল দিলাম, ঠিক আছে। বড় প্রশ্ন তো কেস ল দিলে নম্বর বেশি পাওয়া যাবে। তারপরে শেষে আবার এখানে কি করলাম, আমি উপসংহার দিয়ে শেষ করে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে জি বড় স্যার। প্রশ্ন লেখার নিয়ম, আমার কমপ্লিট নোটে আছে, সেখানে পড়িয়েছি বুঝিয়েছি। এই কোর্সের আলোচ্য বিষয় এটা না, আমি জাস্ট কোন প্যাটার্নে কতটুকু লিখতে হবে সেটা বোঝানোর জন্য এটা রেখেছি, অনেকের হেল্প হবে তাহলে। এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে
কেস ল লেখা অপশনাল, কারণ আইনে অনেক তথ্য থাকলেও পরিধি ব্যাপক। মানে কেস ল লিখতে পারেন, না লিখতে পারো, আইনে অনেক তথ্য আছে, কিন্তু প্রশ্ন যদি বেশি নম্বরের আসে, হ্যাঁ, তাহলে আপনাকে কেস ল জি জি যুক্ত করলে নম্বর বেশি ক্যারি হওয়া সম্ভব। আমরা পড়ছি আইন আদালত বাড়ি লিখিত ফাইনাল টাচ নোট হতে। আজকে প্রথম ক্লাস হচ্ছে এই ফাইনাল টাচ কোর্সের। আপনারা চাইলে দ্রুত ভর্তি হয়ে ক্লাস করতে পারেন। প্যাটার্ন 2, ব্যাখ্যামূলক প্রশ্ন। প্যাটার্ন 2 এ ব্যাখ্যামূলক প্রশ্ন, এটাও কিন্তু এই বড় প্রশ্নের একটা আলাদা ভ্যারিয়েন্ট। এখানে কি কথাবার্তা লিখেছে দেখে নেবেন। এখানে 10 থেকে ম্যাক্সিমাম আসতে পারে নম্বর, তো 10-এ 8 পাওয়া সম্ভব। এখানেও কিন্তু বেশি লিখতে হয়। আর এই প্যাটার্নে যদি কম প্রশ্ন মানে 5, 6, 7, 8 মানে কম, যদি 5 নম্বরের জন্য আসে কম লিখবেন, 10 নম্বরের জন্য আসলে বেশি লিখবেন। যেমন অবস্থা তেমন ব্যবস্থা। এই প্যাটার্নের প্রশ্নের একটু নমুনা দেখে নেওয়া যাও চেহারা কেমন। দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য শুট। ইংলিশ স্টেটমেন্ট তুলে দিল, দিয়ে বললো যে পেনাল কোড অফ সিভিল প্রসিডিউরের অর্ডার অর্ডার 17 বা 17A উল্লেখিত মোকদ্দমা মুলতবি বিষয়ক বিধানের আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। এটা 22 সালের প্রশ্ন, ঠিক আছে? রিয়াল জি প্রশ্ন, এটা 10 নম্বরের জন্য এসেছিল। তার মানে কত লিখতে হবে চিন্তা করেছেন? জি স্যার। তারপরে এসআর অ্যাক্টে থেকে নিষেধাজ্ঞা মঞ্জুর এবং না মঞ্জুরের ক্ষেত্রসমূহ লিখুন বা ব্যাখ্যা করুন। এখানে লিখতে বললে লিখুন, ব্যাখ্যা করতে বলে ব্যাখ্যামূলক হয়ে গেল, তাই না? একই প্রশ্ন। তার মানে প্যাটার্ন 1 প্যাটার্ন 2 কাছাকাছি। দ্য কোর্ট হ্যাজ নো জুরিসডিকশন টু এক্সটেন্ড টাইম হোয়ার দ্য পিটিশনার হ্যাজ বিন নেগলিজেন্ট অ্যান্ড ইনঅ্যাক্টিভ। তার মানে যে 1 নম্বর যে প্রশ্ন একজন নিয়ে ওইটার কাছাকাছি বিষয়, কিন্তু এইটা তামা দেয়নি। হ্যাঁ, ওটা হচ্ছে ইংলিশ দিয়ে প্রশ্ন আসছে, সিপিসি থেকে উত্তর করতে হবে। এটাও ইংলিশ দিয়ে প্রশ্ন আসছে, এটা তামাদি আইনের। তামাদি আইনের 5 ধারাকে টার্গেট করে এই প্রশ্নটা। এটা হচ্ছে তামাদির সময় বৃদ্ধি সংক্রান্ত 5 ধারা যে বিধান সেটা আলোচনা করতে বলেছে। এটা 23 সালের প্রশ্ন, 10 নম্বরের জন্য এসেছিল, বড় প্রশ্ন। এরপরে আরেকটা ইংরেজি ইংরেজি টার্ম, ইন ডুইং প্রফেশনাল ডিউটি অ্যান অ্যাডভোকেট মাস্ট বি দ্য ভয়েস অফ হিজ কনসাইন্স। কনসাইন্স মানে কি বলেন তো? স্যার কনসায়েন্স মানে ওই যে কনসাস থেকে এসছে না স্যার এটা? হ্যাঁ, কনসাসের নাউন কনসাইন্স। কনসাইন্স মানে বিবেক বুদ্ধি। জি স্যার, সেটা জিজ্ঞেস করছি যে কনসাস থেকে তাহলে এসছে স্যার। হ্যাঁ, জি, কনসাইন্স মানে বিবেচনা। বিবেক বুদ্ধি। হ্যাঁ, তো বিবেক দিয়ে অ্যাডভোকেটদেরকে চলতে হবে। অ্যাডভোকেট মানুষ নিজের গাম্ভীর্য, নিজের পেশাগত মান সম্মান, ডিগনিটি বজায় রাখতে হবে, না হলে ওই যে একটা ডক্টর আছে না, ওনার মতো হবে, ভাইরাল ডক্টরের মতন হবে। আচ্ছা। অ্যান্ড নট দ্যাট অফ হিজ ক্লায়েন্ট। ওনার ভাইরাল হওয়ার শখ হয়েছিল, ভাইরাল হয়েছে, তো ভাইরাল এভাবে আমার স্টুডেন্ট নিশ্চয়ই হতে চাইবে না, তাই না? না স্যার। ওনার মধ্যে একটা স্বপ্ন, উনি আবার কিছুদিন আগে 4-5 দিন আগে আবার একটা ফেসবুক পোস্ট দিয়েছে, আমি ভবিষ্যতে আইনমন্ত্রী হতে চাই বা আইনমন্ত্রী হতে চলেছি। হ্যাঁ, তো না, উনি যেভাবে ডক্টর উনি ওইভাবে আইনমন্ত্রী হতে পারে স্যার। তো উনি আইনমন্ত্রী হতে চেয়েছেন এটা বলছেন, ঠিক আছে? আচ্ছা। তো উনি ভাবছেন যে যারা বড় নেতা অ্যারেস্ট হয়ে জেল না খাটলে তো বড় নেতা হওয়া যায় না, তাই না? নেতা জি মানে জি তার জি। পাবলিসিটি বেশি। তিনি হয়তো এটা ফিল করছেন ভিতরে, কিন্তু ওনার যে পথ কোন দিকে যাবে সেটা তো তিনি উপলব্ধি করতে পারছেন না। আইনের লোক হয়ে এই ধরনের কাজ করছেন, চিন্তা করা যায়। দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটি অনুসারে নীতিটি ব্যাখ্যা করুন, এটা 7 নম্বরের প্রশ্ন। এবং 3 নম্বরের একটা ছোট প্রশ্ন এখানে প্রবলেমেটিক মেবি অ্যাড করা ছিল 23 সালে। হ্যাঁ, আচ্ছা। এবার দ্বিতীয় প্যাটার্নের প্রশ্ন, এই সিপিসির যে প্রশ্নটা একটু আগে পড়লাম সেটার নমুনা। প্রথমে কিছু ভূমিকা দিয়ে দিবেন, তারপরে এখানে 2টা প্যাটার্ন আছে, একটা পিএইচ পর্যায়ে, মানে পিএইচ এর আগে এবং পিএইচ এর পরে। হ্যাঁ, এগুলো তো আমরা জানি, কমপ্লিট নোটে সব পড়াই। তো এটা কয়টা কয়টা মুলতবি পাবে, এখানে প্রতিপক্ষ খরচ ছাড়া 4টা মুলতবি পাবে। এটা আগে ছিল 6টা, কিন্তু এটা রিসেন্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 4টি করেছে, এটা তো জানেন, তাই না? এগুলো জি। লিখলেন, লিখার পরে পিএইচ পর্যায়ে মূলজবি কয়টা পাবে সেটা লিখলেন। লিখার পরে এবার আপনি বিশ্লেষণ করলেন, বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কোর্ট যে কোনো সময় একজন করতে পারে, অর্থাৎ আদালত যে কোনো পর্যায়ে মামলা শুনানি মুলতবি করতে পারে। ইংলিশটার বাংলাও করে দিলেন। তাহলে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কেস ল লেখা আবশ্যক নয়, কারণ মূল আইনে যথেষ্ট তথ্য দেওয়া আছে, আর কেস ল লাগে না এটা। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। প্যাটার্ন 3, মুসাবিদা বা ড্রাফটিং। এখন ড্রাফটিং নিয়ে এখানে আর কিছু বলছি না, কারণ ড্রাফটিং এর ক্লাস তো হবেই, তাই না? জি
তবে এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য মুসাবিদাই মাস্টার নামে আলাদা একটি অংশ যুক্ত করা হয়েছে, মানে মুসাবিদাই মাস্টার নামে একটা চ্যাপ্টারই করা হয়েছে, যেটা আপনাকে মুসাবিদাই আসলেই মাস্টার করে দিব। প্যাটার্ন 4, ঘটনা বা সমস্যামূলক প্রশ্ন। এখানে প্রবলেমেটিক প্রশ্ন, এখানে তো 202টা প্রবলেমেটিক প্রশ্ন আলোচনা করা হবে। সাধারণত 2 থেকে 5 নম্বরের প্রশ্ন আসে, এই 7টা আইন থেকে আসতে পারে, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। এই সমস্যামূলক প্রশ্ন উত্তর করার জন্য অনেক ভাবতে হয়, বুঝতে হয়, মানে প্রশ্ন ব্রেকডাউন করতে আপনাকে বেশি সময় দিতে হবে। কোথা থেকে আসলো, কিভাবে লিখবো, এটা কোন কোন সেকশনকে টাচ করতে হবে, কি লিখবো, এটা কি আইন হবে, মানে আইনই ধরতে পারবেন না প্রথমে। সরি, আইন ধরতে পারবেন, কারণ এটা প্রশ্নে প্লেসমেন্ট তো আর চেঞ্জ হচ্ছে না, তাই না? কত নম্বর জি প্রশ্নে তো এসেছে, তাই আইন কি বুঝতে পারবেন, কিন্তু আইনের কোন সেকশন থেকে আসলো, কোন অনুচ্ছেদ থেকে আসলো ধরা কিন্তু টাফ। কোন বিধি থেকে আসলো এটা ধরতে পারার পর এটা উত্তর কি হবে, হ্যাঁ বা না হবে, এই ধরনের প্রশ্ন আসে না, এটা হবে কিনা, বৈধ হবে না অবৈধ হবে, এগুলো বুঝে জি উত্তর জি করতে হবে। তার মানে প্রশ্নটা আগে মাথাতে আপনি কি করে নেবেন, কম্পোজ করে নেবেন, মনে মনে ভেবে মাথায় একটু চোখ বন্ধ করে বুঝে নেবেন আমি এইভাবে লিখবো, তারপরে লিখতে শুরু করবেন। তাহলে ভাবতে লাগবে 5 মিনিট, লিখতে লাগবে 2 মিনিট বা 3 মিনিট, শেষ। ঠিক আছে? জি। এই প্রশ্নের জন্য, প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য সমস্যা সমাধান নামে আলাদা একটি অংশ যুক্ত করা হয়েছে, এবং অসংখ্য সমস্যামূলক প্রশ্ন প্র্যাকটিস করা হবে, অতএব এটা নিয়ে আপনাদের টেনশন নাই। আচ্ছা, একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, প্রতি 1 নম্বরের জন্য আপনাকে 2 মিনিট সময় পাওয়া যাবে। প্রতি 1 নম্বরের জন্য 2 মিনিট। 5 নম্বরে যদি প্রশ্ন আসে আপনি ম্যাক্সিমাম 10 মিনিট লিখতে পারবেন, তাহলে 15 নম্বরের জন্য আপনাকে আধা ঘন্টা থেকে 32-33 মিনিট সময় লিখতে হবে। এইভাবে টার্গেট করলে কিছু সময় বাঁচে, সেক্ষেত্রে সেটা রিভিশনে আপনার কাজে লাগবে। বুঝতে পেরেছেন? তার স্যার মানে এটা আপনি, আমি যদি আরেকবার, স্যার এটা যদি আরেকবার বুঝাই দিতেন যে প্রতি 1 মার্কের জন্য হ্যাঁ, প্রতি 1 মার্কের দুই জন্য মিনিট 2 মিনিট সময় লিখতে পারবেন, মানে 5 নম্বরে একটা প্রবলেমেটিক প্রশ্ন আসছে, সেটা লেখার জন্য, ভাবার জন্য, কমপ্লিট করার জন্য 10 মিনিট ম্যাক্সিমাম আপনাকে সময় দিতে হবে, মানে টার্গেট করতে হবে 10 থেকে সর্বোচ্চ 12 মিনিটের মধ্যে শেষ করার। যদি 10 মিনিটে বেশি আচ্ছা, সময় দেন তাহলে শেষে আপনি রিভিশন করার সময় পাবেন না, এবং আপনার 100 মার্কের অ্যান্সার পূরণ হবে না। জি জি ক্লিয়ার? কেউ তার জি মানে স্যার। কি, 1 মিনিট, 3 মিনিটের প্রশ্ন আসছে, 3 দুগুণে 6 মিনিট লিখতে পারবেন। আর তিন 3 নম্বরের প্রশ্ন আর আসলে 6 মিনিট, 2.5 নম্বরের প্রশ্ন আসলে আপনাকে লিখতে হবে 5 মিনিট। 2.5 নম্বরের প্রশ্নের উত্তর করার জন্য 5 থেকে ম্যাক্সিমাম 6 মিনিট। ওই 1 মিনিট বাড়তে লিখলেন, তো এই 1 মিনিট বাড়তে বাড়তে ওই দেখা যাচ্ছে 4 ঘন্টা চলে যাবে, কিন্তু আপনার রিভিশন করার সময় পাবে না। রিভিশনে অনেক সময় কি, অনেক কিছু কারেকশন হয়। যেমন আমি জি এখানে লিখা আছে 100, ভুল করে আমি 200 বলে ফেলি। তেমনি আপনাদের সেখানে মনে করেন যে সেকশন হবে 403, ভুল করে আপনি লিখে ফেললেন 203, জি পরে জি কিন্তু রিভিশন করতে গিয়ে ওই ভুল কারেকশন করা সম্ভব, তাই না? কোনো জায়গায় দাড়ি দিতে জি পারেননি, কোনো জায়গায় ভুল, বানান ভুল হয়েছে আইনের নামে, কোনো জায়গায় আইনের নামে সাল দেননি, এগুলো কারেকশন হয়ে যাবে। রিভিশন আপনার অনেক সময় 5-10 নম্বর বাড়িয়ে দেয়, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তার মানে আচ্ছা আপনাকে রিভিশনের জন্য সময় বরাদ্দ রাখতে হলে ওই 1 নম্বর এর জন্য 2 মিনিট বরাদ্দ রাখতে হবে, 5 নম্বরের জন্য 10 মিনিট। এটা আমি একটা গড় পত্তায় বলছি, মানে এটা এই 10 মিনিটই না, 2-1 মিনিট অ্যাড হতে পারে, কিন্তু সবটার ক্ষেত্রে যদি অ্যাড করেন সেক্ষেত্রে আর 4 ঘন্টায় 100 নম্বরের আনসার হবে না। হিসাব করে নিয়ে মিলে যাবে। কখন? আমার যখন মডেল টেস্ট দিবেন তখন এটা আরো ভালো উপলব্ধি করতে পারবেন। প্যাটার্ন 4, সমস্যামূলক প্রশ্ন। আরেকটা বিষয় আছে, আপনি তো কন্টিনিউয়াস লিখবেন না, লিখবেন কি? না না সেটাই। এটা তো এমসিকিউ না যে প্রশ্ন পড়বো বৃত্ত পূরণ করবো, প্রশ্ন পড়বো বৃত্ত পূরণ করবো। আপনি লিখতে গিয়েও বেঁধে যাবে, ভুলে যাবেন। আপনি লিখতে গিয়ে ধারা ভুলে যাবেন, ওখানে আপনাকে একটু ভাবতে হবে, বা ডানে বামে একটু ডানে বামে কারোর থেকে হেল্প নিতে হতে পারে। খুবই জি জি সতর্কভাবে, এই পরামর্শ আমি দিচ্ছি না, কিন্তু আমি যদি নিষেধও করি অনেকে কিন্তু এই কাজ করবে, করবে না? তা করবে স্যার বাঁচার কারণ জন্য। কারণ এটা জন্মগত অভ্যাস আমাদের, ডানে বামে ঘোরা। মায়ের পেটে থাকি তো আমরা ডানে বামে ঘুরেছি, লাথি দিয়েছি পেটের মধ্যে, তাই না? জি জি তারপর পরীক্ষা হলে, প্রাইমারি হাই স্কুল, ফ্রেন্ডদের সাথে সহপাঠীদের থেকে হেল্প নিনি। আমি নিজেও ভাই 2-1 নম্বরে হেল্প নিয়েছি, 2-একটা সেকশন বলে নিয়েছি। হ্যাঁ, জি এমসিকিউ এ না, রিটেনে। আমি আচ্ছা রিটেনে আমার সামনে যে বসেছিল তার কাছ থেকে এভিডেন্স অ্যাক্টের 2-একটা সেকশন বলে নিয়েছে, ভুলে যাচ্ছিলাম প্রেসারে, খুব খুব সতর্কভাবে। তো আমি তার কাছে 2টা বলে নিয়েছি, তাকে আমি এর থেকে বেশি হেল্প করেছি। আর কিছু বললাম না, লাইভ ক্লাস। আচ্ছা, ঠিক আছে স্যার।
এই প্যাটার্নের প্রশ্নে দুইটি বা তিনটি টপিকের মধ্যে পার্থক্য লিখতে আসতে পারে, দুইটি টপিকের মধ্যে আসতে পারে, তিনটি টপিক তুলে দিতে পারে। আপনি ছক আকারেও লিখতে পারেন, আবার ছক ছাড়াও লিখতে পারবেন। আমি বলবো ছক ছাড়া লিখেন, তাহলে লিখার স্বাধীনতা থাকে। ছকের মধ্যে লিখা আটানো যায় না, ধরে না লিখা, সেন্টেন্স পূর্ণ হয় না, জি নম্বর স্যার, কম জি আসে। জি। হ্যাঁ, আবার আপনি চাইলে যে আমি প্রথমে লিখেছি, মনে করেন খালাস, পরে লিখলাম অব্যাহতি, আপনি প্রথমে খালাসের কলাম, শেষে অব্যাহতির কলাম, মানে দুইটা কলামের মধ্যে আপনি ইন্টারচেঞ্জ করতে পারবেন না, ফ্লেক্সিবিলিটি কমে যায়। কিন্তু যখন আপনি ঢালা লিখবেন, পয়েন্ট আকারে একটা টপিক দিয়ে, তার সেই টপিকের আন্ডারে, শিরোনামের আন্ডারে, তখন আপনি ইন্টারচেঞ্জ করতে পারবেন, মানে লেখার স্বাধীনতা থাকে। বুঝতে পারলেন? জি স্যার। তাহলে এখানে এখানে আপনার সাদৃশ্য বৈসাদৃশ্য অনুসন্ধান করে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, এখানে পাঁচ মানে থেকে আমাদের দশ। কাছে, মানে আমাদের ফাউন্ডেশন নোটে যেমন দেওয়া আছে একটা পয়েন্ট দিয়ে পক্ষান্তরে বা অন্যভাবে হ্যাঁ, হ্যাঁ, দিয়ে আছে, ওইভাবে সিরিয়ালে চলে আসলো। এইভাবে করতে হবে। হ্যাঁ, তো এখানে 2.5 থেকে 8 নম্বরের জন্য আসতে পারে বড় প্রশ্ন, যেমন বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য কি, 8 নম্বরের জন্য আসতে পারে এই প্রশ্নটা। এবার এই বিগত সালে আসা, এটা প্যাটার্ন সম্ভবত দুই হবে না, অন্য অন্য হবে। হ্যাঁ, এই দুই কথাটা সম্ভবত চেঞ্জ হবে, এটা 5। এটা হ্যাঁ, স্যার প্যাটার্ন 5 হবে। এদের কপি পেস্ট করে লিখা, এখানে এত পেশা নিয়ে লিখলে জি। তো দু একটা ক্লারিক্যাল মিস্টেক হবেই। পার্থক্য যেমন অব্যাহতি ও খালাসের মধ্যে পার্থক্য 23 সালে 3 নম্বরের জন্য আসছিল। কয়টা পয়েন্ট দিবেন? 3 নম্বরের জন্য 4টা থেকে 5টা ম্যাক্সিমাম পয়েন্ট। বেশি সময় নষ্ট করার দরকার না, 6 মিনিটে কভার করতে হবে উত্তর। এই যে আমি শিখিয়ে দিলাম, পয়েন্ট যত তার ঠিক থেকে আছে স্যার। ডাবল মিনিট, এটা কিন্তু আপনাকে খুব হেল্প করবে, পরে এটার স্মরণ হবে, স্যার বলে দিয়েছিল। খুবই স্যার এই কিন্তু, কারণে এটা ডবল করে জিজ্ঞেস করলাম স্যার, এটা ক্লিয়ার হলো, খুব ভালো হয়েছে স্যার, তাহলে এটা একটা এই ভালো বুদ্ধি এতটুকু দিয়েছে। আপনার 3 নম্বরের প্রশ্ন আসছে, এটার জন্য আমি 6 মিনিট ম্যাক্সিমাম বরাদ্দ রাখবো। ইনকেস 7 মিনিট চলে যেতে পারে, তো 8 মিনিট গেলে আপনার কিন্তু ভয়াবহ বিপদে পড়বেন। কারণ আপনার বেশি খাওয়ার যদি অভ্যাস হয়, আপনার ভবিষ্যতে পেট মোটা হবেই, জি স্যার। স্বাস্থ্যের অবনতি হবে। আমার যেমন, আমি রাত্রে, গতকাল রাত্রে, তো আমি ক্লাসও নিইনি, যে 3 নম্বরের জন্য 6 মিনিট বরাদ্দ রাখবেন। ঘড়ি আপনাকে হাতে পড়তে হবে, ঠিক আছে? কাটা ঘড়ি, জি জি। কাটা ঘড়ি পড়ে যাবেন, ডিজিটাল ঘড়ি না। তো দেখবেন আর এটা করার চেষ্টা করবেন, তাহলে ভাই আপনার টাইম ম্যানেজমেন্ট হবে। এটা কিন্তু খুব ভালো মন্ত্র শিখাইলাম। এবার পেনাল কোড অনুসারে নিম্নোক্ত বিষয় সময়ের মধ্যে পার্থক্য লিখুন। এটা 4 × 2.5 = 10, মানে প্রতিটার জন্য 2.5 নম্বর। ভাই 2.5 নম্বরের জন্য 5 মিনিট বরাদ্দ দিতে হবে। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু 5 মিনিটে লেখা সম্ভব, সম্ভব না? হ্যাঁ, ঠিক স্যার। এখন 10 নম্বরের জন্য এই চারটা আপনার 20 মিনিট আপনাকে শেষ করতে হবে। 20 মিনিট না লাগুক, 25 মিনিট লাগুক। তাহলে প্রবলেমেটিক প্রশ্নে আবার এর সাথে একটা থাকবে, সেখানে আপনার 5 মিনিট আছে। 5 নম্বর, সেখানে জি। 10 মিনিট টোটাল, তাহলে 30 থেকে 33 মিনিট সময় পাওয়া যাবে। এরকম হচ্ছে বিষয়। এটা আমি একটু কম করে দিয়েছি, কারণ আপনি লিখতে গিয়ে আবার থেমে যেতে পারেন, ওই থেমে যাওয়া লস টাইম, ফুটবল খেলার মতন, তাই না? এখানেও একটা অনমূন্য উত্তর দিয়ে দিয়েছি। যেমন এখানে বাধা ও অবৈধ অবরোধ বা আটকের মধ্যে পার্থক্য বলে আন্ডারলাইন করে দিবেন। তারপর ধারাগত পার্থক্য, এটা কোন ধারা ওটা কোন ধারায়, সংজ্ঞা, সীমাবদ্ধ স্থান, অপরের প্রকৃতি, অপরাধের প্রকৃতি, শাস্তি, 5টা পয়েন্ট দিয়েছি। একেবারে পারফেক্ট উত্তর। চাইলে একটা পয়েন্ট বাদও দিয়ে দিলেন। 5টা দিয়েছি, 5টা পড়লে 4টা তো অন্তত মনে থাকবে, তাই না? বা জি 3টা যদি স্যার। মনে থাকে তার নম্বর আসবে, কিন্তু আমি 3টা দিলাম, 3টার মধ্যে 3টা যে মনে থাকবে তার তো গ্যারেন্টি নাই। আর 3টাতে, হ্যাঁ। 3টা নম্বরে 3টা পয়েন্ট লেখাটা বোকামি, একটু বেশি লিখতে হবে। সবসময় 2টা পয়েন্ট বাড়তি লিখতে হবে নম্বরের থেকে। প্যাটার্ন 6 সংক্ষিপ্ত বা টিকামূলক প্রশ্ন, মানে ডেফিনেশন টাইপ প্রশ্ন। যেমন এখানে ওই 1 থেকে 5 নম্বর পর্যন্ত আসতে পারে, 1 নম্বরেরও আসে ছোট প্রশ্ন। আইনগত অক্ষমতা কি, এটা 3 নম্বরের জন্য আসছিল মাত্র, পেনাল কোডের 6 ধারায় আছে, তাই না? না স্যার, আছে লিমিটেশন একটা। সরি, লিমিটেশন একটা 6 ধারায় আছে, দেখেন আইন ভুল বলছি আমি। তাহলে আপনার পরীক্ষা খাতা লিখতে গিয়ে কি হবে? আমার তো জানা জিনিস, তাও আমার উচ্চারণে ভুল হচ্ছে, আপনারাও কিন্তু ভুল আইন লিখে আসতে পারেন। রিভিশনের সময় জি এটা কেটে স্যার। ঠিক করতে হবে ভাই, রিভিশন খুব গুরুত্বপূর্ণ। আমি 3 ঘন্টা 20 মিনিট লিখার পর বাকি সময়টা রিভিশন করে কাটাইছি, আর বসে থেকে কাটাইছি। আর যে আমার ভাই সামনে ছিল তাকে একটু, বুঝতে পারছেন। জি জি। এগুলো আমি শেখাবো, শেষের দিকে কিছু মন্ত্র শেখাবো। পরীক্ষার হলের ওই যে লাস্ট ক্লাসে টিপস ফর এক্সাম
হল। হ্যাঁ, দিয়েন স্যার, সেখানে দিয়েন স্যার। সেখানে সেখানে কিছু ব্যাকআপ বিষয়গুলো আছে যেগুলো লাইভ ক্লাসে বলা যাবে না। শেষ ক্লাসে সেগুলো বলবো এবং ওই অংশটুকু কি করব, ডিলিট করে দেব, মানে ভিডিওতে রাখবো না। নিম্নলিখিত যে কোনো চারটি বিষয়ের উপর সংক্ষিপ্ত টিকা লিখুন। তার মানে এখানে ছিল ছয়টা, চারটা লিখতে বলেছে, কিন্তু এখন আর এই যে অতিরিক্ত দেয় না, চারটা দিয়ে চারটাই লিখতে বলে। হ্যাঁ, তো 25 সালের প্রশ্ন দিয়েছে হঠাৎ, হ্যাঁ এরকম। আর 25 সালের প্রশ্নটা একটু সহজ হয়েছে, আগের গুলো একটু কঠিন ছিল। তাহলে এখানে আইনগত অক্ষমতা কি, এটার প্রশ্ন উত্তর দেখেন কতটুকু লিখছে, এতটুকু। তাহলে 3 নম্বরের জন্য এতটুকু 6 মিনিটে লেখা সম্ভব না ভাই? জি স্যার, অবশ্যই এটা লেখা হয়ে যাবে সম্ভব। না স্যার? যদি আপনার মুখস্থ থাকে সম্ভব, আর যদি মনে করতে হয় হ্যাঁ হ্যাঁ, আ ও বাইরে বেঁধে যদি যায়। মনে করতে হয়। জি তার মানে জি, তাহলে ওই এবার যে ওই যে ডিভিডি প্লেয়ার বেঁধে যায় না মাঝে মধ্যে, জি স্যার। মনে করেন একটা সিনেমা 3 ঘন্টার, তাহলে এই যদি বেঁধে যায় তাহলে আবার বের করে আবার ঘষাঘষি করতে হয়, কোর্টে আরো আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে। তার মানে 3 ঘন্টায় শেষ হবে না। তো আপনাদের বেঁধে সেটাই। গেলে ওই 4 ঘন্টা 4 ঘন্টায় শেষ হবে না, তার লস টাইম রাখতে হবে আগে থেকেই। কারণ ফুটবল খেলাতে 10 মিনিট লস টাইম দিলে আপনাকে কিন্তু দিবে না, 4 ঘন্টাতে লিখতে হবে। তাহলে পরিস্থিতি উপলব্ধি ও প্রস্তুতি কৌশলটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের স্ট্রাকচার ও প্যাটার্ন সম্পর্কে জানার পর আশা করছি বুঝতে পারছেন যে প্রশ্নপত্র কেমন হয় এবং প্রশ্নের ধরন কেমন হতে পারে। একটা ভালো নলেজ দিলাম। এখন আপনাদের কাজ হচ্ছে এমসিকিউ পরীক্ষার ধারাভিত্তিক প্রস্তুতিকে, আমার ফাউন্ডেশন নোট যাদের আছে এই নোটটা পড়তে তাদের অনেক হেল্প হবে, কারণ আমার মাথা থেকে তো বের হয়েছে 2টা নোট। তার মানে আমার লেখার বা আমার নোটের যে এ, মানে লেখার স্টাইল, হ্যাঁ সেটা তারা বুঝবে এবং সহজে গ্র্যাব করতে পারবে। যাদের কাছে আমার এমসিকিউ ফাউন্ডেশন নোট নাই, সেই নোটটা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন। এবং আমি লেটেস্ট ভার্সন নিয়ে আসবো সামনের মাসের প্রথম সপ্তাহে, মানে 2025 সালের যে ভার্সনটা আচ্ছা ছিল 26 সালের প্রশ্ন ছিল না। তার মানে জি এই যে অলরেডি ভর্তি হয়ে গেছে, আজকেও কিন্তু ভর্তি হয়েছে এমসিকিউ ব্যাচে। তো তাদের ক্লাস শুরু হবে আহ, সম্ভবত 3 তারিখে শুরু করব। হ্যাঁ, 3 তারিখে শুরু করার পরে মাঝে মাঝে কয়েকটা ক্লাস নিব, তারপরে নোট দিয়ে দিব। প্রথম সপ্তাহ মানে 10 তারিখের মধ্যে সেই নোটটা দিয়ে দিব সবাইকে, এমসিকিউ ব্যাচের দিয়ে দেওয়ার পরে যখন আপনাদের এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তখন ওই ক্লাসে আমি একেবারে পূর্ণ মনোযোগ দিতে পারবো, তাই না? আর ওখানে আমাকে ভর্তি নিতে হচ্ছে, শুরু করতে হচ্ছে যেন আমার কোর্সটা চালু থাকে, না হলে তো অন্য জায়গায় সবাই চলে যাবে। এখন সবাই ব্যস্ত হ্যাঁ হয়ে ঠিক। গেছে। যারা রিসেন্টলি ফেল করেছে তারাই বেশি ভর্তি হওয়ার জন্য ব্যাকুল আপনাদের থেকে। যারা লিখিত মানে এমসিকিউ পাস করেছে তাদের থেকে এমসিকিউ ফেল করার সংখ্যা তো অনেক, তাই না? জি জি স্যার। লিখিত পরীক্ষায় টপিক ভিত্তিক প্রস্তুতিতে পরিণত করা আপনাদের। যেটা বলছিলাম যে যাদের কাছে আমার এই ব্যাচে যারা স্টুডেন্ট আছেন বা আমার ইউটিউবে যারা ভিডিও দেখছেন, আমার যারা এই নোট নিয়েছেন, শুধুমাত্র ফাইনাল টাচ লিখিত নিয়েছেন, তারা অবশ্যই লিখিত কমপ্লিট নোটটা সংগ্রহ করবেন। এবং যাদের কাছে ফাউন্ডেশন নোট নাই এমসিকিউ, তারা ফাউন্ডেশনটাও সংগ্রহ করবেন। তাহলে কয়টা নোট হলে আপনার সুবিধা হবে? আরো একটা আছে তিনটা। এমসিকিউ ফাইনাল টাচ, 3টা বা 4টা নোটের কম্বিনেশন। যেমন কামরুজ্জামান ভাইয়ের কাছে নোট পৌঁছে যাবে কাল পরশুর মধ্যে। এবং যারা আমার এমসিকিউ ব্যাচের স্টুডেন্ট তাদের কাছে 4টা নোট থাকার কথা, এমসিকিউ ফাউন্ডেশন, এমসিকিউ ফাইনাল টাচ, রিটেন কমপ্লিট, রিটেন ফাইনাল টাচ। এই 4টা নোটের জি কম্বিনেশন করে যদি পড়তে পারেন তাহলে পাশের সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। এবং আমার কাছে প্রশ্ন করা লাগবে না, আমাকে যে প্রশ্নটা করবেন ওই প্রশ্নটা ওই ফাউন্ডেশন নোটে পেয়ে যাবেন উত্তর, তাই না? জি স্যার। এবং আমার প্রতিটা নোটে যা যা কিছু আছে, ওই যে এই নোটের শুরুতে একটা কিউআর কোড দিয়ে দিয়েছি, স্ক্যান করলেই এই 4টা নোটেরই ভিডিও আপনি পেয়ে যাবেন। এবং বাকি যে 3টা নোট, সে 3টা নোটের ভিডিও অলরেডি কমপ্লিট হয়ে আছে, শুধু এটা নোটের ভিডিও ক্লাসের পরে যুক্ত হবে। অলরেডি একটা ভিডিও আছে, এই ক্লাসের পরে আরো ভিডিও যুক্ত হবে। মূল বই ও আমার নোটগুলো পড়তে থাকুন। বাজারের একটি ভালো মানের গাইড হতে বিগত সালের প্রশ্নের সমাধান দেখতে পারেন, আপনার ইচ্ছা, না দেখলেও আশা করি সমস্যা হবে না। তবে আমি জানি অধিকাংশ ব্যক্তির কাছেই বাজারে কোনো না কোনো গাইড আছে। এভাবে একটু গবেষণা করলে, আমি বলবো না আপনার সামর্থ্য থাকলে একটা কেন 10টা কিনেন, কিন্তু 10টা তো পড়তে পারবেন না। আর যাদের কেনা নাই, সর্বোচ্চ একটা কিনেন, বেশি কিনতে যাবেন না। কারণ আপনি পিকনিকে যাবেন, বেশি যদি সাজুগুজু করতে লাগেন তাহলে কি হবে? পিকনিকের গাড়ি আপনাকে রেখে ছেড়ে যাবে। এটার অর্থ কি? মানে বই বেশি কালেকশন জি করলে আর পড়া হবে না, পরীক্ষায় ফেল, মানে প্রস্তুতিতেই শেষ। আর ওই ট্রেন ছেড়ে দেবে, আপনার আপনার জন্য গাড়ি অপেক্ষা করবে না, আর পিকনিক হবে না আপনার। বুঝতে পেরেছেন? মানে শপিং অল্প করতে হবে, নাহলে ওই নলেজ ওভারলোডেড হয়ে যাবে, কিছু আর মনে থাকবে না,
ওই ডক্টরের মতন। বেশি জানলে বিপদ, মাথায় এলোমেলো হয়ে যাবে। মোটামুটি উপলব্ধি করা যায় যে উপরে উল্লেখিত 6টি প্যাটার্ন এর প্রশ্নগুলো কোন আইন হতে কিভাবে সেট হতে পারে। হ্যাঁ, অতএব সংক্ষিপ্ত সাজেশনের উপর নির্ভর না করে, অনেকেই সংক্ষিপ্ত সাজেশন দেবে, শর্ট সাজেশন, 13টা পড়ে 15টা পড়ে পাস, এটা বিশ্বাস করার দরকার নাই। সিলেবাসভুক্ত প্রায় সকল টপিকের উপর পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করুন। যদি পাস করার মতো প্রশ্ন কমন পেয়ে যান তবে তো ভালোই, কিন্তু যদি পাস করার মতো প্রশ্ন কমন না পান, আমার নোট থেকে প্রশ্ন কম কমন পেলেন, তবে এমসিকিউ পরীক্ষার প্রস্তুতির সময় জানা বিষয়গুলো হতে যেন মোটামুটি ভাবে উত্তর করে আসতে পারেন, সে বিষয়ে ব্যাকআপ পরিকল্পনা থাকা জরুরি। সবার জন্য শুভকামনা রইল। তবে ভয় পাওয়ার কিছু নাই, আমার প্রতি বছর আমার নোট থেকে ভালো পরিমাণে কমন আসে। হ্যাঁ, যেমন গতবারে আমার দুইটা নোট, এই রিটেনের দুইটা নোট থেকে, মূল নোট এবং ফাইনাল টেস্ট নোট থেকে 75 নম্বর কমন ছিল হুবহু। আর ঘুরিয়ে পেয়েছি আরো তো কিছু ছিলই। তো 75 লিখিত থেকে হুবহু কমন দেওয়া চারটিখানি কথা না, তাই না? জি স্যার, ওটা অনেক ব্যাপার স্যার, এটা ওখানে তো একটা বড় 500 মার্ক ব্যাপার। তো কমন এবং এভাবে বাকিগুলো যাচ্ছে। আপনার তো এমসিকিউ পড়া আছে, বাকিগুলো 25 নম্বর বানিয়ে লিখে আসবেন, 100 নম্বরের উত্তর লিখবেন। আপনি 70 ভালো অ্যান্সার করবেন, 30 অ্যান্সার একটু এলোমেলো হলো, পাস, কোনো সমস্যা হবে না। এবং 100 মার্কসের অ্যান্সার করলে পাসের সম্ভাবনা বাড়বে, কিন্তু 80 নম্বরেরও অ্যান্সার করে পাস করা সম্ভব। আমি এমসিকিউ বলতাম 75 থেকে 85 উত্তর করবেন, কিন্তু লিখিততে কি বলছি, আপনাকে 100 উত্তর করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। আমার ডিরেক্ট বড় ভাই, বলতে গেলে ওই যে ইউনিভার্সিটির বড় ভাই, এক ব্যাচ সিনিয়র, উনি এমসিকিউ পাস করেন, কিন্তু লিখিত পরীক্ষা দিয়েছেন 3-4 বার, কিন্তু উনি অ্যাডভোকেট হতে পারেননি। কারণ উনি এতই মেধাবী, এতই লিখেন, ওনার নোটগুলো অনেক বড় বড়, হাতে লেখা ফাস্ট, এই যে কি বলে নলেজ বেশি হলে যা হয়। উনি অ্যাডভোকেট 3 বার লিখিত পরীক্ষা দেওয়ার পরে ওনার লিখিত পাস হয়নি, কিন্তু উনি এখন কি সহকারী জজ হয়ে গেছেন। মানে উনি জজ হয়ে যাওয়ার পরেও লিখিত পাস করতে পারে না, ভাইবার, এই এই বার কাউন্সিলের লিখিত পাস করতে পারে না, কিন্তু উনি জজ হয়ে গেছেন। তাহলে কাহিনী বোঝেন। আচ্ছা, আচ্ছা।